অনেক দূর থেকে ফজরের আজান কানে আসতেই চোখের পানি মুছে নিলাম। আমার বিয়ে ১.৫ বছর হয়ে গেছে, কিন্তু এখনও স্বামীর সাথে একটা কথাও বলতে পারিনি। আমাকে বিয়ে করেই চলে গেছে আমেরিকা। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম, অতঃপর নিজের ঘরের দিকে পা বাড়ালাম। নামাজ শেষ করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। বড্ড মাথা ব্যথা করছে, তাই চুলায় গরম পানি বসালাম চা বানাতে। চা বানিয়ে নিজের ঘরে এলাম আবারও। বিছানায় বসে চা খাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়ল একটা ছবির ওপর। মুহূর্তেই ভুলে গেলাম মাথা ব্যথার কথা। ছবিটা হাতে তুলে নিলাম। আমার চোখে জলরাশি জমা হয়েছে। ছবিটা আর কারণ নয়, আমার স্বামীর। হাত বুলিয়ে দিলাম তার ছবিতে। তাকে কখনো ছুঁয়ে দেখা হয়নি। আচ্ছা, আমি কি কখনো তাকে ছুঁতে পারবো নিজের হাতে? আমার বুকটা ভারী হয়ে গেল। আচ্ছা, সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কথা ভেবে রাত জাগে? এই যে আমি তার অপেক্ষায় শত শত রাত পার করে দিই। এই যে আমি গাড়ির আওয়াজ পেলেই ছুটে যাই সে আসবে বলে, কিন্তু সে আসে না একবারও। সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কাছে আসতে চায়? আচ্ছা, সে যদি জানতে পারে আমার রাত জাগার কারণ সে, তাহলে সে কি করবে? আর ভাবতে পারলাম না, কারণ আমার হাতের কাপটা নিচে পড়ে গেছে। তার কথা ভাবতেই আমার শরীর এতটা কাঁপতেছিল যে চায়ের কাপটাই হাত থেকে পড়ে গেছে। আমার নাম রায়। আমার বয়স 18 বছর। মামা আর মামির কাছে আমি বড় হয়েছি। আর আমার স্বামী আবরার খান জয়, সে পেশায় ব্যবসায়ী। আর বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। আবরার ছবিটা খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করলাম। ছবিটা বিছানার পাশে রেখে ভাঙা কাজগুলো পরিষ্কার করে নিলাম। হঠাৎ করে একটা কাজ আমার হাতে ঢুকলো। হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। মনে পড়ে গেল অতীতের কথা। আমার তখন 10 বছর বয়স। আমি গ্রামের সাধারণ একটা পরিবারের মেয়ে। আমার মা ক্যান্সারে মারা গেছে যখন আমার 10 বছর। মা মারা যাবার পর বাবা আবারও বিয়ে করে। সৎ মা আমাকে একদমই দেখতে পারতো না। আমার বাবার গ্রামের বাজারে কাপড়ের দোকান ছিল অনেক বড়। বাবা সারাদিন পর বাড়িতে আসতেই সৎ মা আমার নামে মিথ্যে বলে বিচার দিত। আমার নিষ্ঠুর বাবা সত্য মিথ্যা যাচাই না করেই আমাকে শাস্তি দিত। আমার কষ্ট সহ্য করতে না পেরে মামা আমাকে তার কাছে নিয়ে আসেন। আমার মামা গ্রামের চেয়ারম্যান। গ্রামে মামার মোটামুটি ভালোই দাপট আছে। মামা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু মামি আমাকে একদম দেখতে পারতো না। আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। এইভাবেই দিন যাচ্ছিল। আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার যখন প্রায় 17 বছর বয়স, তখন এক কালবৈশাখী ঝড়ের মতো আমার জীবনে আসে আবরার। আবরার এসেছিল তার বন্ধুদের সাথে বেড়াতে আমাদের গ্রামে। আবরারকে আমি চিনতামও না। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এক কালবৈশাখী ঝড় আমার জীবনটা এলোমেলো করে চলে গেল। এই রাই, কোথায় গেলি? মামির গলার আওয়াজ শুনে রান্নাঘর থেকে এক দৌড়ে তার কাছে গেলাম। আমি যেতেই মামি বলল, হ্যাঁ রে, নবাবের পেটি এত সময় লাগে আসতে? আমি নিচু গলায় বললাম, মামি আসলে আমি খাচ্ছিলাম তাই। হ্যাঁ, সারাদিন শুধু গেলা আর অন্য ধ্বংস করা, তাই না? এনে টাকা, আজ স্কুল থেকে আসার সময় এই ওষুধগুলো নিয়ে আসবি। রায়ের মামি বলল। একটু পরে রায় স্কুলে চলে গেল। স্কুল শেষ করে ঔষধ কিনে নেয়, কিন্তু তারপরে মুষলধারে বৃষ্টি নামে। রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা দোকানের পাশে। ওইদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রায় কোনো কুল না পেয়ে একবার দৌড় দেয় বৃষ্টিতে। এইদিকে মেঘে চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। রায় দৌড়াতে দৌড়াতে একটু দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। রায় ওই ঘরটার দিকে দৌড় দিল। রায় ঘরটায় প্রবেশ করতে তার মুখে ভয় এসে জমা হলো, কারণ ওই ঘরে একটা ছেলে বসে আছে খড়ের পাশে। ছেলেটাও রায়কে দেখে কিছুটা ঘাবড়ে গেল। এদিকে রায়ের ভিজে যাওয়া শরীরে লেপ্টে যাওয়া জামার দিকে তাকিয়ে ছেলেটার নাজেহাল অবস্থা। রায় যে তাকে ভয় পাচ্ছে ছেলেটা বুঝতে পেরে বলল, আমাকে ভয় পেতে হবে না, আমিও তোমার মতো বৃষ্টিতে আটকে গিয়েছি পুচকি। বৃষ্টি থামা পর্যন্ত তুমি চাইলে এখানে বসতে পারো। ছেলেটাকে রায়ের খারাপ মনে হলো না। রায় ছেলেটার থেকে অনেক দূরে বসলো। রায়কে স্বাভাবিক করার জন্য ছেলেটা বলল, তোমার নাম কি? রায় কাঁপা কাঁপা গলায় বলল, আমার নাম রায়। আপনার নাম কি? ছেলেটা জবাব দিল, আমার নাম আবরার খান জয়। আপনাকে তো কখনো দেখিনি। আপনি কি এলাকায় নতুন? আসলে একটু বন্ধুর বাড়িতে এসেছিলাম, একটু বের হয়েছিলাম। এই তো দেখো, বৃষ্টিতে আটকে গেলাম। তুমি কেন আটকে গিয়েছো বৃষ্টিতে? স্কুল শেষ করে মামার ওষুধ কিনতে দেরি হচ্ছে।
ও তুমি তো শীতে কাঁপছো। এই যে তুমি চাইলে আমার শার্টটা পরতে পারো। না থাক, লাগবে না। আরে নাও, পরে নাও, ভালো লাগবে। রায় শার্টটা নিল। এমনিতেই তার শীত লেগেছে অনেক। এমন অনেক কথা হলো রায় আর আবরারের মাঝে। কথা বলতে বলতে দুজন যে কখন ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারল না। আর ওইটাই ওদের কাল হয়ে দাঁড়ালো। মানুষের প্রচণ্ড চিৎকারের আওয়াজে আবরার আর রায়ের ঘুম ভাঙল। তারা বাইরে আসতেই সবাই তাদেরকে ঘিরে ধরল। একজন বলল, এই মাইয়া, এতই যখন পুরুষ মানুষের লগে ঢলাঢলি করতে মন চায় তাহলে নিজের মামারে বলতে পারিস না? এইভাবে লুকিয়ে লুকিয়ে তামাশা করস কেন? এমনভাবে ধরে থাকিস যেন কিছুই বুঝিস না। আর তলে তলে পুরুষ মানুষের সাথে রাত কাটাতে ভালো লাগে না? আরেকজন বলল, তা হ্যাঁ রে, লুকিয়ে লুকিয়ে এইভাবে অবৈধ সম্পর্ক কতবার করেছিস? হ্যাঁ, আবরার সহ্য করতে না পেরে বলল, আপনারা এসব না জেনে কি বলছেন? কারো ব্যাপারে কিছু না জেনে বলা উচিত নয়। কাল রাতে আমরা আবরার কথা শেষ করার আগেই আরেকজন বলল, ব্যভিচার করে এখন আবার বড় বড় কথা। এই ওদের নিয়ে চল। আবরার রায়কে নিয়ে বিচার সভা বসে। গ্রামের সবার একটাই কথা হয়, রায়কে বিয়ে করতে হবে, নইলে তারা আবরারকে জেলে দিবে। রায়ের মামা মামি খবর পেয়ে দৌড়ে এসেছে। কাল সারা রাত রায়ের মামা রায়কে খুঁজেছে। মামাকে দেখে রায় তার কাছে গেল। মামাকে জড়িয়ে ধরতে গেলেই রায়ের গালে সোজোর একটা থাপ্পড় পড়ল। রায়ের মামা বলল, আমাকে একদম তুই ছুবি না। এই পাপ করার আগে তুই কেন মরে গেলে না? আমার মান সম্মান এভাবে তুই নষ্ট করে দিলি। আমার বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ওরা না জেনেই আমার নামে মিথ্যে কথা বলছে। রায়ের মামি বলল, হ্যাঁ রে, একে তো পাপ করেছিস, আবার বড় বড় কথা। নিজের মাকে খেয়ে বসে আছিস, বাবার ঘরেও তো ঠাঁই হলো না, এখন আমাদের ঘাড়ে এসে পড়লি। পরের কথা সহ্য করতে পারলেও নিজের মানুষদের এই অপবাদ রায় সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ল। রায় বলল, আমাকে তোমরা ভুল বুঝছো মামা, আমি ওই লোকটার সাথে কিচ্ছু করিনি। আস্তে আস্তে পুরো গ্রামে আবরার আর রায়ের কথা ছড়িয়ে পড়েছে। পুরো গ্রামে রায়কে ছিছি করছে। আবরারের বন্ধু এলো। আবরার তার বন্ধু শাদির বাড়িতে এসেছিল ওর বোনের বিয়েতে। শাদি অবস্থা খারাপ দেখে রায়কে বলল, যা করার তাড়াতাড়ি কর আবরার। একবার যদি তোকে জেলে দেয় এরা, তাহলে রক্ষা নেই। তোর বাবার মান সম্মান সব শেষ হয়ে যাবে, তাই যা করার ভেবে চিন্তে কর। শাদির অবস্থা খারাপ দেখে আবরারকে বলল। আবরার কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিক আছে, আমি এই মেয়েকে বিয়ে করব। আবরার কথা শেষ হতেই সবাই কাজে আনতে গেল। অবশেষে আবরার আর রায়ের 15 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হলো। রায়কে ওর মামা মামি আর ঘরে তুলেনি। শেষ বিদায়ে নিজের কলিজার টুকরার দিকে ফিরেও তাকায়নি। গাড়ি চলছে আপন গতিতে। আবার রায়কে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। গাড়িতে কেউ কারোর সাথে কোনো কথাই বলেনি, তবে আবরার ফোনে কারোর সাথে কথা বলছে। আবার রায়কে নিয়ে বাড়িতে ঢুকলো। গাড়ি ভেতরে যেতে আবরার গাড়ি থেকে নেমে গেল, কিন্তু রায়কে বের হতে বলেনি। রায় চুপচাপ গাড়িতেই বসে আছে। হঠাৎ কেউ একজন গাড়ির দরজা খুলে দিল। রায় সেই দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়সের দিক থেকে রায়ের চেয়ে বড়ই হবে মেয়েটা। মেয়েটা কোমল গলায় বলল, আমার নাম মিশকা, সম্পর্কে তোমার ননদ হই আমি। কি হলো, নেমে এসো, বাড়ির মধ্যে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। রায় মাথা নিচু করে বেরিয়ে এলো। রায়কে বাড়ির ভেতরে মিশকা নিয়ে গেল। রায় গাড়ির ভেতরে যেতেই এক ভদ্র মহিলা বলে উঠল, এই গাইয়া ভূতটাকে কেন বাড়িতে নিয়ে এলি মিশকা? অসভ্য মেয়ে কোথাকার, আমাদের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিল। বড় লোক দেখলেই মাথা খারাপ হয়ে যায় না? রাই ছলো ছলো চোখে তাকিয়ে রইল মহিলাটার দিকে। মিশকা এবার বলল, প্লিজ পুপি চুপ করো, কারো ব্যাপারে না জেনে কখনো কথা বলতে নেই, এতে পাপ হয় জানো না? এই মিশকা, তুই আমাকে জ্ঞান দিস না। হঠাৎ একটা কঠিন কণ্ঠস্বর রায়ের কানে আসতে রায় চমকে উঠল। মিশকা, এটা বুঝি আমাদের আবরার বউ? মিশকা বলল। হ্যাঁ মা। মহিলাটি রায়ের কাছে এসে দাঁড়ালো। নিজের হাত থেকে দুটো বালা খুলে রায়কে পরিয়ে দিয়ে বলল, সুখী হও। এবার আবরারের ফুপি বলল, এটা কি করছো আনিলা? নিজেদের ঘরে কালসাপকে ঠাঁই দিচ্ছ তুমি? আমার ছেলে বিয়ে করে এনেছে, শাশুড়ি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করলাম। এখন এই মেয়ে কি করবে তা তার ব্যাপার।
রায় যখন বুঝতে পারলো বালা পরিয়ে দেওয়া এই কঠিন গলার মানুষটি তার শাশুড়ি, তখন সে মাথা নুইয়ে আনলো আনিলা বেগমকে সালাম করার জন্য। রায়ের হাত অনিলা বেগম পা ছোঁয়ার আগেই তিনি রায়ের হাত ধরে ফেললেন। অতঃপর বললেন, ছেলের বউরা মেয়ের মতো হয়, তুমি মিশকার থেকে কোনো অংশে কম নাও আমার কাছে। আর কখনো আমার পা ছোঁয়ার মতো অপরাধ যেন না হয়। আমাকে নিজের মা মনে করবে সব সময়। কথাগুলো বলে আনিলা বেগম চলে গেল। এতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকা শাশুড়ি নামক মানুষটা যে স্বচ্ছ মনের মানুষ তারাই বুঝলো। তার কথা কঠিন স্বরে বললেও মনটা একেবারে নরম। মিশকা রায়কে আবরারের ঘরে নিয়ে গেল। মিশকা দেখলো আবরার ব্যাগের মতো জামা কাপড় আর কিছু কাগজ গুছিয়ে রাখছে। মিশকা আবরারকে বলল, ভাইয়া তুমি হঠাৎ ব্যাগে কেন কাপড় গুছিয়ে নিয়েছ? মাত্রই তো বাড়িতে এলে। আবরার কোনো কথা বলল না। মিশকা আবারও আবরারের কাছে গিয়ে বলল, কি হলো ভাইয়া, বলো না। এবার আবরার কঠিন চোখে একবার রায়ের দিকে তাকালো, তারপর বলল, এই মেয়েটা আমাকে ফাঁসিয়েছে। আমি এই মেয়েটার সাথে কখনোই সংসার করবো না মিস্টার। আবরার কথাটা বলেই বেরিয়ে গেল। মিশকা আনিলা বেগমকে ডাকতে লাগলো। অনিলা বেগম আস্তে আস্তে আবরার গাড়ি নিয়ে বের হয়ে গেল। রায় শুধু মূর্তির মতো দাঁড়িয়েছিল। আবরারের ফুপু রুহানা বেগম অনিলা বেগমের কাছে এসে বলল, বলেছিলাম না ওই মেয়েটা অলক্ষী একটা। দেখলে তো কিভাবে ছেলেটা চলে গেল। আমাদের ছেলেটাকে ফাঁসিয়ে কিভাবে বিয়ে করে নিল ওই ছোট লোকের মেয়েটা। অনিলা বেগম তার কথায় কান না দিয়ে আবরারকে কল করলো। প্রথমবারে আবরার কল রিসিভ না করলেও পরে রিসিভ করে। আবরার ফোন রিসিভ করতেই আনিলা বেগম বলল, আবরার বাবা, তুই কোথায় যাচ্ছিস সোনা? আমি আমেরিকা চলে যাচ্ছি মা। কেন বাবা, এমন করিস না, পরে কিন্তু আফসোস করবি তুই। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই, চলে আয় বাড়িতে তাড়াতাড়ি। আনিলা বেগম ওই দিন আবরারকে অনেক বোঝায়, কিন্তু আবরার ফিরে আসেনি। বর্তমানে হঠাৎ দরজায় টোকা পড়তে রায়ের ধ্যান ভেঙে যায়। রায় পাশে তাকিয়ে দেখে চা ঠান্ডা হয়ে গেছে, বাইরে তাকিয়ে দেখে আলো ফুটে গেছে। রায় একবার আবরারের ছবির দিকে তাকিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলতেই মিশকা ভিতরে আসে। মিশকা বলল, রাই আজ কলেজে যাবে না। হ্যাঁ আপু, যাব। ওকে, তাহলে আমার সাথে চলো, আর একটু পরে নাস্তা করতে নিচে এসো, কেমন? মিশকা চলে যেতেই রায় দরজা লাগিয়ে দেয়। রায় স্বাধীন বিশাল ডিভানে গিয়ে তার লাগানো ফুল গাছে পানি দিতে লাগলো। আবার একদম গাছ পছন্দ করে না, কিন্তু রায়ের গাছ লাগাতে বেশ ভালোই লাগে। নিজের অবসর সময় এই গাছের সাথেই রায় পার করে দেয়। একটু পর রায় রেডি হয়ে নিচে রাস্তা করতে যায়। রায়কে দেখেই রুহানা বেগম বলল, এসে গেছে নাস্তা করতে। এই মেয়ে, তোমার লজ্জা করে না এই বাড়িতে থাকতে? নিজের মা বাপ তো খোঁজ নেয় না, আর যাদের কাছে বড় হয়েছ তোমার ওই মামা মামি তো এই পর্যন্ত তোমার একটাও খোঁজ নিল না। তার জন্মের কি ঠিক আছে, নাকি কুড়িয়ে পেয়েছিল তোমায়? রায়ের চোখ পানিতে ভরে এলো। রায় নিজেই কান্না থামাতে না পেরে দৌড়ে নিজের ঘরে চলে গেল। বিছনায় শুয়ে হাউমাউ করে রায় কাঁদতে লাগলো। গভীর রাত হয়ে গেছে। রায় ডিভানে দাঁড়িয়ে আছে। আর সারাদিন রায় ঘর থেকে বেরে হয়নি। আলিনা বেগম একটু আগে জোর করে রায়কে খাইয়ে দিয়ে গেছে। যাওয়ার আগে পরম যত্নে রায়ের কপালে চুমু দিয়ে গেছেন। আনিলা বেগমকে কখনো শ্বশুরই মনে হয় না রায়ের। নিজের মায়ের জায়গাটা রায় তাকে দিয়ে দিয়েছেন। মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে আছে রায়। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ রায় টুকরে কেঁদে দিল। কেন আপনার? আমার কি দোষ? আপনি কেন আমাকে ভুল বুঝলেন? আমি কেন দোষ না করেও শাস্তি পাবো? আমাকে আপনার সাথে বেঁধে কেন চলে গেলেন? দিনের পর দিন লোকের অপমান যে আমি আর নিতে পারছি না। আমি যে ক্লান্ত হয়ে পড়েছি আপনার। রায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। অপরদিকে আনিলা বেগম ঘরে বসে আছে। কিছুক্ষণ পর আফজাল খান ঘরে প্রবেশ করে। আফজাল খান হচ্ছে মিশকা আর আবরারের বাবা। আনিলা বেগমকে অন্যমনস্ক দেখে তিনি বললেন, কি হয়েছে আনিলা? আজকে আর রায়ের জন্য বড্ড চিন্তা হয়। আবরার চলে যাওয়ার পর আর খোঁজ নেয়নি মেয়েটার। মেয়েটা দোটানার মধ্যে আছে, আর প্রতিদিন তোমার বোনের অপমানে মেয়েটা নিজেকে আরও গুটিয়ে নিচ্ছে। মেয়েটার বাড়ির কেউ তার খোঁজ নেয় না। কি করবো আমি বুঝতে পারছি না। আফজাল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্ত্রীকে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি কি করতে পারি। এখন চলো ঘুমাবে। রায়ের চোখে ঘুম নেই। একের পর এক ধাক্কা তাকে ভেঙে দিয়েছে। নিজের
প্রিয়জনরা এভাবে তাকে দূরে ঠেলে দিয়েছে। তাতে এক চরম হতাশাতে সে ভুগছে। হতাশা তাকে ঘিরে ধরেছে। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে তার, কিন্তু রায় পারে না মরে যেতে। আত্মহত্যা যে মহাপাপ, এই পাপ সে করতে চায় না। রায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। ঠিক তখনই রায়ের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আজকাল হঠাৎ হঠাৎ রায়ের মাথা খুব ব্যথা করে। রায় কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি। রায় ব্যথায় মাথা চেপে ধরে। রায় নিজের নাকে তরল কিছুর আভাস পায়। রায় একটা আঙুল নাকের নিচে রাখতেই তার আঙুল ভিজে গেছে। রায় নিজের আঙুলটা সামনে ধরতেই লাল বোর্ডের রক্ত দেখতে পেল। রায়ের নাক থেকে রক্ত আসছে বিন্দু বিন্দু করে। রায় মাথাটা দু হাতে চেপে ধরল, তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। রায় ওয়াশরুমে গিয়ে চোখের মুখে পানি দিয়ে নিল, তারপর একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে নিল। আস্তে আস্তে চোখ মেলে রায় তাকালো। মাথাটা এখনো ভার হয়ে আছে। ঘড়ির দিকে তাকাতেই দেখলো 9টা বাজে। রায় তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে নামতেই রায় অবাক হয়ে গেল। সবাই বাড়ি পরিষ্কার করছে, বাড়ির রং করার জন্য লোকেরাও এসেছে। হঠাৎ এত লোক কেন কাজ করছে, এর মানে রায় বুঝল না। রায় রান্নাঘরে উঁকি মারতে অনিলা বেগমকে দেখতে পায়। রায় মলিন কণ্ঠে একবার বলল, মা। অনিলা বেগম পিছনে ঘুরে রায়কে দেখে একটা মুচকি হাসি দিল। তারপর রায়ের কাছে এসে বলল, আমার মায়ের ঘুম হয়েছে? হয়েছে। অনিলা বেগম বললেন, কত বেলা হয়েছে দেখেছিস? তাড়াতাড়ি খেয়ে নে যা। আমার খেতে ইচ্ছে করছে না মা। কেন রে, কি হয়েছে আবার? আমার মাথাটা খুব ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না। অনিলা বেগম ব্যস্ত কণ্ঠে বলল, বেশি ব্যথা করছে? ডাক্তার ডাকতে বলবো তোর বাবাকে? না মা, এমনিতেই ব্যথা করছে, তুমি টেনশন করো না। এখন যা খেয়ে নে তাড়াতাড়ি, অনেক কাজ আছে আমার। মা, একটা কথা বলবো? হ্যাঁ বল তাড়াতাড়ি। মা, বাড়িতে এত লোক কেন কাজ করছে? কেউ কি আসবে বাড়িতে? অনিলা বেগম মুচকি হেসে বললেন, আপনার আসছে। আজ সকাল 5টায় কল করেছিল এয়ারপোর্ট থেকে, এখন প্লেনে আছে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। রায়ের পা ঠান্ডা হয়ে এসেছে। বুকের ভিতরটা অজানা ঝড় শুরু হয়েছে। বুকের বাম পাশটা খুব জোর করে কাঁপছে। রায় কোনো রকম খেয়ে নিজের ঘরে চলে গেল। রায়ের চোখে জলের রাশি জমা হয়ে গেছে। আজ কি সত্যি সে আসবে? আচ্ছা, আবার কি তার সাথে একটু কথা বলবে, নাকি দূরে ঠেলে দেবে, ভুল বুঝবে? রায় পুরো ঘরটা পরিপাটি করে গুছিয়ে রাখলো, কাবারের অর্ধেক ফাঁকা করে রাখলো। বিকেল হয়ে গেছে। রায় ডিভানে দাঁড়িয়ে আছে। রায়ের ছোট মনে হাজারো কথা ছন্দ খেলা করছে। হঠাৎ গাড়ির শব্দে রায়ের ধান ভাঙল। আফজাল খান আবরারকে রিসিভ করতে গিয়েছিল। রায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়ির দিকে। রায়ের অপেক্ষা প্রহর শেষ করে গাড়ির ভেতর থেকে কালো কোট পরা আবরার বেরিয়ে এলো। রায়ের বুকে লাপটাপ আওয়াজ প্রচণ্ড গতিতে বেড়ে চলেছে। রায় আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল মিশকার ঘরে। আবরার নিজের বাড়িতে অনেক দিন পর এসেছে। অনিলা বেগমের খুশি শেষ নেই। ছেলেকে জড়িয়ে ধরে তিনি কেঁদেই ফেললেন। আবরারও মাকে জড়িয়ে ধরল। আবরার নিজের ঘরে আসলো সব কিছু নিয়ে। মায়ের কান্না থামাতে বেশ বেগ পেতে হয়েছে তার। ঘরটা পরিষ্কার দেখে আবরার খুশি হলো। আবরার চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। যার জন্য এসেছে তাকে কোথাও দেখতে পেল না সে। আবরার ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিজের জিনিস কাবার্ডে ফাঁকা জায়গায় রাখলো। তারপর বাকি অর্ধেক জায়গায় রাখা কাপড়গুলো কয়েকটা ব্যাগে ভরে নিল। আবরার বাড়ির সবার সাথে আড্ডা দিয়েছে। সাদিও এসেছিল আবরারের সাথে দেখা করতে। রাত 10টা বেজে গেছে। আবরার ঘরে বসে আছে। তার খুব রাগ হচ্ছে কারো ওপর। সে রাগে মাথা নিচু করে বসে আছে। অন্যদিকে রায় মিশকার ঘরে বসে আছে। সে আবরারের ঘরে যাবে না। অনিলা বেগম অনেকক্ষণ ধরে রায়কে বুঝিয়েছে, শেষ পর্যন্ত রাজি হয়েছে। রায় ভয়ে ভয়ে ধীর পায়ে ঘরে প্রবেশ করে। চিরচেনা ঘরটাতে প্রবেশ করতে তার ভয় করছে। রায় ঘরে গিয়ে দেখলো আবরার ঘরে নেই। রায় বিছনার এক ঘরে গিয়ে শুয়ে পড়ল। রায় আবরারের সামনাসামনি হতে চায় না। রায় বিছনাতে শুয়ে পড়বে এমন সময় একটা পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে এলো। রায় পেছনে তাকিয়ে দেখলো আবরার কঠিন চোখে তার দিকে তাকিয়ে আছে। আবরার বলল, তুমি আমার বেডে কি করছো? রায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি তো এখানেই ঘুমাই প্রতিদিন। মানে তুমি এতদিন এখানে ঘুমিয়েছো? আবরার বলল। রায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলল।
আবরার চোখে একরাশ ঘৃণা থাকলেও রায়ের চোখে এক সমুদ্র ভালোবাসা। আবরার আবারও বলল। তুমি আজ থেকে আর এখানে ঘুমাতে পারবে না। মলিন কণ্ঠে রায় বলল। ডিভানে ঘুমাবে তুমি, আমার ঘরে আর তোমার জায়গা হবে না। রায়ের ছোট্ট মনে কষ্টগুলো দলা পাকিয়ে যাচ্ছে। রায় নিজের জায়গায় দাঁড়াতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। আবরার কথাগুলো বলে কাবার্ড খুললো, তারপর একটা পেপার রায়ের দিকে এগিয়ে দিয়ে বলল। এই পেপারে সাইন করে দাও। এটা কিসের পেপার? আবরার কাট কাট গলায় বলল। ডিভোর্স পেপার। তুমি আর এতে 4 মাস থাকতে পারবে, তারপর চলে যাবে। আবরার কাবার্ড খুলে একটা প্যাকেট বের করলো, তারপর আবরার বলল। এখানে দেড়মোহরের সব টাকা আছে, 4 মাস পর তুমি চলে যাবে আমাকে মুক্তি দিয়ে। এখন এখানে সাইন করে দাও। রায় বুক ভরা কষ্ট নিয়ে বলল। এখন সাইনটা না করলে হয় না? 4 মাস পরেই না হয় সাইনটা করব। আবরার বলল। না, এখনই করে দাও। তোমাদের মতো মেয়েদের বিশ্বাস নেই, তোমরা ছেলেদের ফাঁসাতে যা ইচ্ছা তাই করে দিতে পারো। তুমি এখনই এখানে সাইন করে দাও। রায় কথা বাড়ালো না, চোখের পানি মুছে নিয়ে সাইন করে দিল পেপারে। রায় সাইন করতে আবরার পেপারটা নিয়ে গেল, তারপর বলল। এখন যাও ঘর থেকে। আর শোনো, এখন থেকে তোমার জামা কাপড় আর কাভার্ডে রাখতে পারবে না। আমি তোমার সব জামা কাপড় ব্যাগে রেখেছি, ঘরের অন্য কোথাও রেখে দিতে পারো। রায় নিজের কান্না আটকে রাখলো যতটা সম্ভব, সে আবরারের সামনে দুর্বল হবে না। রায় শীতের মধ্যে চলে গেল ডিভানে, একটা বালিশ আর কম্বল নিয়ে। হাত কাঁপানোর শীতের মধ্যেও দাঁড়িয়ে আছে রায়। স্বচ্ছ থাই দরজায় বারবার আঘাত করছে সে। রায় দুঃখে ভরা কণ্ঠে বলল। আবরার, দয়া করে দরজাটা খুলুন, আমি বাইরে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ফ্লোরে শুয়ে থাকবো, তবু আমাকে ভেতরে যেতে দিন। আবরার, আমার কথা শুনছেন? আমি ঠান্ডা বাতাসে ঘুমাতে পারছি না, আমার মাথায় খুব ব্যথা করছে। রায়ের কথাগুলো আবরার শুনতে পাচ্ছিল, কিন্তু সে বিছনা থেকে উঠছে না। রায়ের যা ইচ্ছা হোক তাতে তার কি? এতটা নিষ্ঠুর হবেন না, একটু দয়া করুন আমার উপর। আবরার, অত্যন্ত মাথা ব্যথার ওষুধটা দিন আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। এবার আবরারের ভীষণ রাগ হলো, নিজেও ঘুমাচ্ছে না আর তাকেও ঘুমাতে দিচ্ছে না। আবরারের রাগ হয়ে দরজার কাছে গেল, তারপর বলল। এভাবে চিৎকার করছো কেন? অভদ্র লোকের মতো চিৎকার করে আবার ঘুমটা না ভাঙালে কি শান্তি হতো না? আবরার, বাইরে প্রচুর ঠান্ডা বাতাস, আমি একটুও ঘুমাতে পারছি না, আমার মাথাটা অনেক ব্যথা করছে, একটা ঔষধ দিন না প্লিজ। কি ভেবেছ আমি কিছু বুঝতে পারি না? সব ধান্দা এই রুমে ঘুমানোর জন্য। তাড়াতাড়ি ওষুধ নাও, তারপর চলে যাও। রায় ঔষধের পাতা থেকে একটা ঔষধ নিল, তারপর আবার ডিভানে চলে গেল, কিন্তু অশ্রু সজল চোখে আবরার দিকে একবার তাকিয়েছিল। আবার রায়ের সেই চোখ কি দেখেছিল? রায় ডিভানে যেতে আবরার আবারও দরজা আটকে দিল। একটু একটু করে রাত পার হয়ে গেল, কিন্তু রায়ের চোখে ঘুম ধরা দিল না। শেষ রাতের দিকে রায় ঘুমিয়ে গেল। আই মেয়ে, আর কতক্ষণ ঘুমাবে? আবরারের চিৎকারে রায়ের ঘুম ভেঙে গেল। আমার বাবা মাকে দেখাতে চাও যে আমি তোমাকে বাহিরে রাতে রেখেছি, তাই না? রিয়া ঘুম ঘুম চোখে আবরারের দিকে তাকালো। তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে, এখন তাড়াতাড়ি ওঠো। রায় ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে যাবে, তখনই আবরার বলল। আমাদের মধ্যে যা হয়েছে তা যেন বাবা মা না জানে। রায় আবরারের দিকে তাকিয়ে রইল। রায়ের মুখে কিছু বলতে পারলো না। ভেতরটা শেষ হয়ে যাচ্ছে রায়ের, তবু কাউকে কিছু বুঝতে দেবে না সে। কিছুক্ষণ আগে রায় নাস্তা করে বেরিয়ে গেছে মিশকার সাথে। রায় আর মিশকা যাচ্ছে, হঠাৎ রায় মিশকাকে বলল। আপু, গাড়িটা একটু থামাতে বলো না ড্রাইভার আঙ্কেলকে। কেন, কিছু লাগবে? আসলে আপু, আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি একটু পর যাবো। মিশকা রায়কে নামিয়ে দিল, আর যাওয়ার সময় রায়কে সাবধানে থাকতে বলল। মিশকার গাড়ি যেতে রায় একটা রিক্সা ডেকে নিল, তারপর ওরা দিল হাসপাতালের দিকে। রায় এখন বসে আছে ডক্টরের চেম্বারে। ডক্টর রায়কে বলল। আপনার মাথা ব্যথা আজ কতদিন যাবত? আজ প্রায় 6 মাস ম্যাডাম। এতদিন মাথা ব্যথা আর আপনি এখন ডাক্তারের কাছে এসেছেন? আর কোনো উপসর্গ আছে আপনার? মাঝে মাঝে আমার জ্বর আসে রাতে, আজকাল মাথার পেছনে খুব ব্যথা করে, বেশিক্ষণ বসে থাকতে পারি না, আর 2 দিন আগে নাক থেকে রক্ত এসেছিল। আপনাকে আমি কিছু টেস্ট দিচ্ছি, এগুলো তাড়াতাড়ি করে আমার কাছে আসবেন, একদম দেরি করবেন না। টেস্টগুলো তাড়াতাড়ি করিয়ে নিল। টেস্ট করার পর রায় আবারও কলেজের দিকে রওনা দিল। মিশকা ক্লাস থেকে বের হয়ে রায়কে না পেয়ে সন্দেহ করবে। রায় সিএনজি নিয়ে তাড়াতাড়ি চলে গেল কলেজে। অপরদিকে আবরের হাজার চেয়েও গাড়ি ব্রেক করতে পারছে না।
আজ বাবার অফিসে সে এসেছে। আফজাল খান আবরারকে ব্যবসার হাল ধরতে বলেছেন। আবরার আসার সময় নতুন গাড়ি নিয়ে অফিসে এসেছে, কিন্তু গাড়িটার ব্রেক কেন করছে না সেটাই আবরার বুঝতে পারছে না। বারবার ব্রেক করতে গিয়েও ব্যর্থ হচ্ছে সে। আবরার গাড়ির সামনে হঠাৎ করে একটা ট্রাক চলে আসে। আবরার নিজের গাড়ি ঘুরিয়ে নিয়ে অন্যদিকে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। আবরার গাড়িটা বিরাট বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। রায় আর মিশকা কিছুক্ষণ আগে বাসায় এসেছে। রায় রুমে এসে ফ্রেশ হয়ে নিল। রায় নিচে যেতেই দেখলো আফজাল খান কাউকে কল করছে। তার মুখে চিন্তার ছাপ। রায় আফজাল খানের পাশে বসলো, তারপর বলল, বাবা, আপনাকে চিন্তিত লাগছে, কিছু কি হয়েছে? আফজাল খান হালকা হেসে বললেন, না মা, কিছু হয়নি। আবরার ফোন ধরছে না, তাই একটু চিন্তা হচ্ছে ছেলেটার জন্য। যাও, খেয়ে নাও এখন। সন্ধ্যা হয়ে গেছে, আবরার ফোন ধরছে না। আফজাল খান গাড়ি নিয়ে বের হবেন, এমন সময় তার মোবাইলে একটা কল আসলো। আফজাল খান ফোনের দিকে তাকিয়ে দেখলো আবরারের নাম্বার থেকে কল এসেছে। তিনি সাথে সাথে কল রিসিভ করলেন। করতেই অপাশ থেকে কেউ একজন বললেন, আমি পুলিশ অফিসার শওকত বলছি। আফজাল বললেন, এটা আমার ছেলের নাম্বার। আপনার কাছে আমার ছেলের ফোন কেন? আসলে ওনার গাড়ি ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটেছে। আপনার ছেলে এখন হাসপাতালে ভর্তি। আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হাসপাতালের ঠিকানায় চলে আসুন। আফজাল খান আর দেরি করলেন না। আবরারের গাড়ির দুর্ঘটনার কথা শুনে আনিলা বেগম শুনতেই ডুকরে কেঁদে উঠলেন। আবরার দুর্ঘটনার রায়ের পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেছে। রায় আফজাল খানের কাছে কাঁদতে কাঁদতে বলল, বাবা, উনি ঠিক আছেন তো? বাবা, ওনার কিছু হয়নি তো? আমি জানি না মা, কিন্তু তাড়াতাড়ি এখন আমাদের হাসপাতালে যেতে হবে। আফজাল খান যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে হাসপাতালে গেল। রায় দৌড়ে গাড়ি থেকে বের হয়ে গেল। রায় রিসেপশন থেকে আবরারের কেবিন নাম্বার জেনে নিল। রায় দৌড়ে কেবিনের কাছে গেল। রায়ের মনে হচ্ছে কেউ তার কলিজা টেনে বের করে নিয়েছে। চোখের পানি যেন থামতেই চায় না তার। রায় কাছের জানলা দিয়ে ভেতরে তাকালো। রায়ের হৃদয়টা কত বিক্ষত হয়ে যাচ্ছে। কেবিনের ভিতর থেকে ডক্টর বের হতে রায় বলল, আমার স্বামীর কি অবস্থা ডক্টর? আপনার স্বামী ভালো আছেন। মাথায় খুব একটা ব্যথা না পেলেও হাতে আর পায়ে বেশ ক্ষত হয়েছে। 6 মাসের আগে ঠিকমতো হাঁটতে পারবে বলে মনে হয় না, তবে সঠিকভাবে সেবা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। জ্ঞান আসতে রাত হবে, চিন্তা করবেন না। ডক্টর কথাগুলো বলেই চলে গেল। রাত 2টা বাজে। চারিদিকে নীরবতা বিরাজমান। রায় আবরারের পাশে একটা চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগেই রায় ঘুমিয়ে গেছে। আবরার আস্তে আস্তে চোখ খুলতেই নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। আবরারের পাশে তাকাতেই রায়কে দেখতে পেল। মেয়েটার মুখটা শুকিয়ে গেছে। আবরারের ইচ্ছা হলো না রায়কে ডাকতে, কিন্তু খুব পানির পিপাসাও তার গলা শুকিয়ে গেছে। আবরার রায়কে আস্তে করে ডাক দিয়ে বলল, আই শুনছো রাই? আবরার ডাক দিতেই রায় তার বিধ্বস্ত চোখে তাকালো। রায় ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আপনার কিছু লাগবে? আপনার কষ্ট হচ্ছে কোথাও? আমি ঠিক আছি রাই, আমার খুব পানির পিপাসা পেয়েছে। আমাকে কি তুমি একটু পানি দেবে? এই প্রথম আবরার রায়ের সাথে ভালো মতো কথা বলছে। রায় খুশিতে আত্মহারা হয়ে গেছে। ভালোবাসার মানুষের একটু ভালো কথা অমৃত থেকেও উত্তম প্রেমিকার কাছে। রায় অতি ব্যস্ত হয়ে আবরারের কাছে পানি নিয়ে এলো। রায় আস্তে করে আবরারের মাথার নিচে হাত দিল। আবরার মাথাটা একটু উঁচু করে পানি খাইয়ে দিল। আবরার পানি খেয়ে শুয়ে পড়লো। তারপর বলল, মা বাবা আসে, তুমি এখানে কেন? রায়ের এখানে থাকাটা আবরার পছন্দ করছে না, এটা রায় বুঝতে পারলো। রায় একটা শুকনো হাসি দিয়ে বলল, ওনারা এসেছেন, বাবা আর মিশকা বাইরেই আছেন। মা আপনার এই অবস্থা দেখে অসুস্থ হয়ে গেছেন, তাই বাবা মাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আবরার আর কিছু বলল না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আবরার আর ঘুম আসছে না। রায় আবরারের পাশে বসে আছে। আবরার ঘুমাচ্ছে না, তাই রায় বলল, আপনি ঘুমাচ্ছেন না কেন? আবরার আস্তে করে বলল। আমার মাথাটা খুব ব্যথা করছে, তাই ঘুম আসছে না। রায় কোনো কথা না বলে আবরারের মাথায় হাত বোলাতে লাগলো। আবরার কঠিন চোখে রায়ের দিকে তাকালো। রায় কিছু না বলে মুচকি হাসি দিল। আবরার এবার বলল, তুমি কেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ? হাত সরাও। আরও 4 মাস আমি আপনার স্ত্রী। আপনার মাথায় আমি ছাড়া আর কে হাত বুলিয়ে দেবে শুনি? 4 মাস পর না হয় আরেকটা বিয়ে করে নেবেন।
আবরার মুখ ভার করে শুয়ে রইল। সে অসুস্থ বলে রায় তাকে এই কথাগুলো বলছে, এটা আবার বুঝলো। একবার সুস্থ হোক তারপর বোঝাবে। রায়ের নরম হাতের পরশে আবরার ঘুমিয়ে গেল, কিন্তু রায় আর ঘুমালো না। সারা রাত আবরারের দিকে দেখেই পার করে দিয়েছে। বেলা 11টায় আবরারের ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো রায় নেই। এরই মধ্যে কেবিনের ভিতর নার্স প্রবেশ করলো। নার্স আবরারকে সজাগ দেখে বলল, গুড মর্নিং মিস্টার খান। আবরার নার্সকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল। গুড মর্নিং। নার্স কাজ করতে করতে বলল, আপনি কিন্তু খুব লাকি স্যার, আপনি লাখে একজন স্ত্রী পেয়েছেন। কাল হাসপাতালে এসে তার কি কান্না আপনার জন্য। সারা রাত আপনার কাছে বসেছিল, আমরা হাজার বলেও সরাতে পারিনি। উনি একটু আগেই ঘন্টাখানেকের জন্য একটু বাইরে গেছেন, আপনার খেয়াল রাখতে বলে গেছেন আমাকে। আবার রায়ের প্রতি রাগ হলো। সে অসুস্থ এটা জেনেও মেয়েটা তাকে রেখে চলে গেছে। জয় বলল, মেয়েটা ভালো নাটক করতে পারে, সবাইকে বোঝাচ্ছে সে আমাকে ভালোবাসে, কিন্তু তাকে তো আমার থেকে কেউ ভালো করে চেনে না। আবার শুয়ে আছে। এর মধ্যে রায় ভেতরে প্রবেশ করলো। আবার আর চোখে রায়ের দিকে তাকালো। রায়ের মুখটা মলিন হয়ে আছে, মুখটা বড্ড বেশি শুকনো লাগছে। রায় অনেক কষ্টে একটু হাসলো, তারপর বলল, কেমন আছেন? শরীরটা এখন ভালো লাগছে? আসতে একটু বেশি দেরি হয়ে গেছে তাই না? আবরার শক্ত কণ্ঠে বলল, অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবার সামন ভাব করছো যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু আমি মরে গেলেও তো তোমার কিছু যায় আসে না। রায় টলমল চোখে আবরার দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি বড্ড অবুঝ আবরার। আমার সব আয়ু আপনাকে দিতেও আমার আপত্তি নেই, কিন্তু কি করব বলুন, ওইটাও নেই আমার কাছে খুব বেশি। আপনি আমাকে সত্যিই বুঝলেন না। রায় একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর কেবিনে ঢুকিয়ে বের হয়ে গেল চোখের পানি মুছতে মুছতে। 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আবরাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আবরার ঘরে শুয়ে আছে। রায় স্যুপ নিয়ে ঘরে আসলো। আবরারের পাশে বসে রায় বলল, এখন ঔষধ খেতে হবে, আমি স্যুপ খাইয়ে দিচ্ছি। আপনার কোনো কথাই শুনবো না আমি, তাড়াতাড়ি খেয়ে নেবেন। আমার উপর হুকুম জারি করছো তুমি? তুমি কি ভেবেছো আমি অসুস্থ বলে কিছু বলতে পারবো না? রায় স্যুপে ফু দিতে দিতে বলল, আপনার উপর হুকুম জারি করতে চাই না, তবুও যদি আপনার মনে হয় আমি আপনাকে হুকুম করছি, তাহলে হ্যাঁ আমি হুকুম করছি। যতদিন বেঁচে আছি ততদিন না হয় হুকুম করেই গেলাম, ক্ষতি কি? মরে গেলেও তো আর পারবো না। হঠাৎ হয়তো দেখবেন একদিন আমি আর নেই, ওই দিন হাজার চাইলেও আর হুকুম করতে পারবো না। তাই যতদিন বেঁচে আছি ততদিন না হয় আমার মতো করেই থাকুন, ক্ষতি কি তাতে? আর তো কয়েকটা দিন মাত্র। আবার এবার রায়ের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, তুমি মরার কথা বলছো এখনই? তোমার চেয়ে বয়স্ক লোক পড়ে আছে আর তুমি মরার কথা বলছো? রায় হাসলো, তারপর আস্তে করে বলল, উপরে যাওয়ার চিঠি যে কোনো সময় চলে আসে, আমার চিঠিও চলে এসেছে। যে কোনো সময় আমাকেও হয়তো চলে যেতে হবে। আমার যাবার সময় যে খনি আসছে আপনার অজান্তেই হয়তো একদিন হারিয়ে যাব কোনো এক কুয়াশা ঢাকা মেঘে। রায় আবরারকে খাবার খাইয়ে দিল, তারপর ওষুধ খাইয়ে দিয়ে ওড়না দিয়ে মুখ মুছে দিল। রায়ের ট্রেতে সব কিছু গুছিয়ে নিতে নিতে বলল, আমি 10 মিনিটের জন্য নিচে যাচ্ছি নাস্তা করতে, নাস্তা করা শেষ হয়ে গেলেই চলে আসবো। রায় ট্রেন নিয়ে চলে যাবে, তখনই আবরার বলল, তুমি কি ভেবেছো আমি অসুস্থ বলে আমি কি কিছু বুঝতে পারছি না? একটা নার্সও তুমি থাকতে দিচ্ছ না। তোমাদের মতো মেয়ের অভিনয় আমি ভালোই খেয়ে, তোমাদের মতো মেয়েরা স্বার্থের ছাড়া কিছুই করে না। সেবা করার বিনিময়ে কি চাও বলো? রায় আবরারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রায় কথা বলছে না, তাই আবরার বলল, কি হলো, কথা বলছো না কেন? কি চাই তোমার? রায় এবার শান্ত গলায় বলল, প্রথমত আপনাকে দয়া বা করুণা করার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেয়, আর আমি বেঁচে থাকতে আমার স্বামীকে অন্য কোনো মেয়ের সেবা করবে আমি তা হতে দিব না। আর হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার মতো মেয়েরা স্বার্থ ছাড়া কিছুই করে না। আপনি আগে সুস্থ হন, তারপর আমি চেয়ে নেব। সবাইকে কেন তুমি বোঝাতে চাচ্ছ যে তুমি আমাকে অনেক বেশি ভালো? সবার কাছে কেন এমন মিথ্যা নাটক করছো? মিথ্যে নাটক আমি করতে পারি না। আর হ্যাঁ, আপনাকে আমি ভালোবাসি, আপনার ভালোবাসা আমার দরকার নেই। আমি আপনাকে যতটুকু ভালোবাসি তাই যথেষ্ট আমার জন্য। আর যদি মনে হয় আমি অভিনয় করছি, তাহলে হ্যাঁ আমি অভিনয় করছি, কারণ ভালোবাসায় আর যাই হোক আপনি বুঝবেন না। আমি মরার পর আরেকটা বিয়ে করে খুশি হবেন আশা করি।
রায় কথাগুলো বলে আর নড়ল না, চলে গেল। আবার রায়ে যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুমি আমাকে বুঝবে না। কেন তুমি আমাকে ঠকিয়েছিলে? আমার কি দোষ ছিল? অনেকক্ষণ হয়ে গেছে, রায় আসছে না। 15 মিনিট পার হয়ে গেছে। এদিকে আবার একা কিছুই ভালো লাগছে না। আবরারের খুব রাগ হচ্ছে মেয়েটার উপর। মেয়েটা ইচ্ছে করে দেরি করছে। আবরারের ভাবনা সেট করে রায় রুমে আসলো। রায়কে দেখে আবরারের চোখ সরিয়ে নিল। রায় আবরারের দিকে তাকিয়ে বলল, রাগ করার কারণ কি মশাই? মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন? আমি কারোর উপর রাগ করিনি। তাই তো মুখটা দেখেই বুঝতে পারছি। সাদি ভাই এসেছে, তার সাথে একটু কথা বলতে গিয়ে দেরি হচ্ছে। রায় খেয়াল করলো আবরারের মুখের রং পরিবর্তন হচ্ছে। আবরারের শরীর কাঁপছে। রাগে আবরারের শরীর কাঁপছে খুব করে। রায় আবরারের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার? হঠাৎ রেগে যাচ্ছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? তাহলে ক্ষমা করে দিন। আবার রায়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে কেন এসেছো? যাও তোমার স্বাদের কাছে, ওখানেই তো তোমার। আবরার আর কিছু বলল না, হঠাৎ থেমে গেল। রায় অস্বস্তি কণ্ঠে বলল, আপনি কী সব বলছেন? আপনার কথা আমি বুঝতে পারছি না। আর এইভাবে রেগে গেলেন কেন সাদি ভাইয়ের নাম শুনে? কি হয়েছে আমাকে বলুন না। আবরার নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে খুব। আবরার নিজের চোখ বন্ধ করে নিল, তারপর কয়েকটা নিঃশ্বাস নিল। রায় আবারও বলল, কি হয়েছে বলুন না। আবার রায়কে বলল, আমাকে এখন একা থাকতে দাও। যাও স্বাদের সাথে গিয়ে কথা বলে এসো। সাদি ভাইয়ের সাথে আমি কি বলবো? আপনি বরং একটু উঠে বসুন। রায় কথাটা বলে কাওয়ার্টের কাছে গেল, তারপর একটা সাদা কাপড় বের করলো। রায় কাপড়টা নিয়ে আবরারের কাছে গিয়ে বলল, এবার আমার কাছে আসুন। কেন? কি করবে এটা দিয়ে আগে বলো। এটা আপনার গলায় বেঁধে দিব, কেন বাঁধবে এটা? বাঁধার পরেই দেখতে পারবেন। এবার কাছে আসুন। কাপড়টা দিয়ে রায় আবরারের শরীর ঢেকে দিল, তারপর বলল, এবার একটু বসুন, আমি আসছি। রায় একটু পরে রেজার শেভিং ক্রিম সহ আরো কিছু জিনিস নিয়ে ঘরে এলো। আবার রায়ের হাতে ওইগুলো দেখে বলল, এগুলো কেন এনেছো তুমি? আপনার গোপ আর চুল কত বড় হয়েছে দেখেছেন? আপনাকে এখন চিড়িয়াখানায় হনুমানের মতো লাগছে। রায় কথাটা বলে মুচকি মুচকি হাসছে। অপরদিকে আবরার ছোট ছোট চোখ করে রায়ের দিকে তাকিয়ে বলল, কি বললে? আমাকে হনুমানের মতো দেখতে? রায় শান্ত স্বরে বলল, ভুল কি বললাম আমি? বিশ্বাস না হলে একবার আয়নায় নিজের চেহারাটা দেখে নিন। রায় কথাটা বলে একটা ছোট্ট আয়না আবরারের সামনে ধরলো। আবার আয়নার দিকে হা করে তাকিয়ে আছে। সত্যি তার চুলগুলো আর গোপগুলো বেশ বড় হয়ে গেছে, কিন্তু তাই বলে পুচকি মেয়েটা তাকে হনুমান বলল। আবার রাগে গলায় বলল, আমার চুলদারি তোমার কাটতে হবে না। আমাকে তো দেখতে হনুমানের মতো। আমার লাগবে না গো চুলদারির কাটা। আমি আমার স্বামীর চুল গোপ কেটে দেব, তাতে আপনার কি? হ্যাঁ, আর আমার স্বামীকে আমি হনুমান বলবো? আমার যা ইচ্ছা তাই বলবো। আপনি এর মাঝে কথা বলার কে? আমার স্বামীর সেবার কোনো ত্রুটি আমি হতে দিব না। এবার লক্ষ্মী ছেলের মতো বসে থাকুন। রায় আবরারের চুল আর গোফ কেটে ছোট করে দিয়েছে। আবরার সারাটার সময় রায়ের মুখের দিকেই তাকিয়েছিল, একটা কথাও আবরার বলেনি। চুল গোফ কাটার পর রায় ভেজে কাপড় দিয়ে আবরারের শরীর সুন্দর করে মুছে দিল। আর আবরার শুধু রায়কেই দেখছে। রায়ের ডায়ের থেকে একটা মলম এনে আবরারের ছোট্ট ছোট্ট কাটা জায়গায় লাগিয়ে দিল। আবার রায়কে বলল, এতটা কেন করছো? এই করোনাগুলো না করলে কি হয় না? সাধী অপেক্ষা করছে আমার জন্য। তুমি এত করছো কিসের জন্য? আমার এইসব একদম ভালো লাগছে না। সত্যি বলছি, আমার সাথে এত অভিনয় করো না। আবরারের কথা শেষ হতেই রায় বলল, আপনার সাদি ভাইকে নিয়ে এত কেন মাথা ব্যথা বলুন তো? আর সাদি ভাই আমার জন্য অপেক্ষা করছে না। সে খুব ভালো করেই জানে আমি আপনার কাছে আছি। এখন আপনাকে গেঞ্জি পরতে হবে। আপনি আমার কাছে আসুন, আমি পরিয়ে দিয়েছি। আবরারকে সুন্দর মতো কাপড় পরিয়ে দিল রায়। আবরার কোনো কথা বলল না। তারপর বিছনায় শুয়ে দিয়ে বলল, এখন চুপচাপ শুয়ে থাকুন, আমি আসছি। আবরার বলল, কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন কোথাও যাবে না, এখানে কও। রায় হাসলো আবরারের কথায়। রায় মুচকি হেসে বলল, আমি শাওয়ার নিতে যাব। আমি বাইরে কোথাও যাচ্ছি না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আবরার এখন নিজের কথায় নিজের গালেই চড় মারতে ইচ্ছা করছে। রায় নিজের ব্যাগ থেকে কাপড় বের করেছিল। হঠাৎ রায়ের মাথা প্রচণ্ড রকমের ব্যথা শুরু হয়। রায়ের চোখ ঝাপসা হয়ে আসছে আস্তে আস্তে। রায় দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে রায় নিজের মাথা
চোখ মুখ পানি দিচ্ছে। অপরদিকে রায় কেন দৌড়ে ওয়াশরুমে গেছে এটা আবার বুঝতে পারলো না। আবার রায়ের নাম ধরে ডেকেই চলছে। রায় নিজের মাথায় 2 হাত চেপে ধরে আছে। নাক থেকে আবারও রক্ত আসছে। রায় বেসিন থেকে পানি নিয়ে নিজের নাক পরিষ্কার করে নিল। অপর পাশ থেকে আবার রায়কে ডেকেই চলেছে। রায়ের চোখে পানি টলমল করছে। রায় চোখে পানি দিয়ে নিল, তারপর ওয়াশরুম থেকে বের হয়ে এলো। রায়কে দেখে আবরার বলল, অভাবে কেন ওয়াশরুমে গেলে? আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তুমি কেন সাড়া নিলে না? কি হয়েছে তোমার? ওভাবে কেন চোখে মুখে পানির ঝাপটা দিয়েছ? রায় নিজেকে স্বাভাবিক করে বলল, মাথাটা একটু ব্যথা করছিল, তাই পানির ঝাপটা দিয়েছি। বেশি খারাপ লাগছে তোমার? ডাক্তার ডাকবো? না না, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি, আপনি শুয়ে থাকুন। রায় নিজের ব্যাগের কাছে গেল, তারপর কিছু ঔষধের পাতা বের করলো। রায় ঔষধগুলো থেকে কয়েকটা ঔষধ খেয়ে নিল। আবার আস্তে করে বলল, এটা কিসের ওষুধ খেয়েছো তুমি? আমাকে দেখাও তো। মাথা ব্যথার ওষুধ? আপনি হঠাৎ আমাকে নিয়ে এত আগ্রহ কেন প্রকাশ করছেন? আমাকে নিয়ে বেশি আগ্রহ দেখাবেন না, তাহলে কিন্তু কাঁদতে হবে। শুয়ে থাকুন। রায় কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। রায় শাওয়ার নিয়ে সোফায় শুয়ে আছে। রায় আবরারের সাথে কথা বলছে না। শরীরটা দিনকে দিন শুধু খারাপই হচ্ছে। মাথা ব্যথায় ঘাড় ছিঁড়ে যাচ্ছে রায়ের। আমার যে ক্ষুধা লেগেছে সেটা কি কেউ খবর রেখেছে? দুপুর, আচ্ছা দুঃখিত কাট। আমার যে ক্ষুধা লেগেছে এই খবর কি কেউ রেখেছে? দুপুর হয়ে যাচ্ছে, কারো কি সেই খবরটা আছে? বাড়িতে আমার কেউ খবর না, বিদেশে ছিলাম এতদিন, সেটাই ভালো ছিল। প্রচণ্ড মাথা ব্যথার মাঝেও রায়ের খুব হাসি পেয়েছে। আবরার রায়কে খোঁচা মেরে কথাগুলো বলছে। লোকটা কথা না বলে যে থাকতে পারছে না তা স্বীকারই করবে না, উল্টো দোষ রায়কেই দিয়ে চলছে। রায় আস্তে করে উঠে বসলো, তারপর আবরারের কাছে গিয়ে বসলো। রায় মুচকি হেসে বলল, আপনার খুব ক্ষুধা লেগেছে তাই না? হুম। আমি খাবার নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন। এখন আর খাবার নিয়ে আসতে হবে না, আমার ভালো লাগছে না, পরে খাবো। মাথাটা খুব ব্যথা করছে, চুলগুলো একটু টেনে দাও। আবরারকে বড্ড অচেনা লাগে রায়ের কাছে। মানুষটা আসলে কি চায়? লোকটা এই ভালো তো এই খারাপ। রায়ের ভাবনার মাঝে আবরার বলল, কি হলো, দেবে না? রায় আবরারের মাথার কাছে বসলো, তারপর আবরারের চুলের ভিতরে নিজের নরম হাতগুলো স্পর্শ দিল। রায় আবরারের অনেক কাছে বসে আছে। আবরারের চোখ রায়ের মাঝে স্থির। ওই চোখের দিকে আবরার তাকাতে চায় না। ওই চোখে আবরারের মরণ হবে যে কোনো সময়। না, আবরার কোনো বেইমানের চোখে তাকাবে না। নিজের বেহায়া চোখ ফিরিয়ে নিতে চেয়েও আবরারের ব্যর্থ প্রতিটা মুহূর্তে। রায়ের গলার ডান দিকে লালচে তিলটা আবরারের চোখে নেশাদ সৃষ্টি করেছে। রায়কে আবরার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চায় না, কিন্তু এই মেয়েটা বড্ড ভয়ঙ্কর। দুপুর 2টা বাজে। আবরার গভীর ঘুমে তলিয়ে আছে। রায় নিচে গিয়ে খাবার ঘরে নিয়ে আসে। আবরারের সব কিছু গুছিয়ে নিল রায়। আবরার পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। রায় বলল, আপনি কেন ফিরে এলেন বলুন তো? বিশ্বাস করুন, কিছুদিন আগেও আপনি আপনি কেন ফিরে এলেন বলুন তো? বিশ্বাস করুন, কিছুদিন আগেও আমি আপনাকে খুব করে চাইতাম। আমি রোজ নামাজে আল্লাহর কাছে আপনাকে চাইতাম, কিন্তু এখন আর চাই না। আমি চলে যাবার পর আপনি আবার বিয়ে করবেন, এই কথাটা ভাবলে বড্ড যে কষ্ট হয়। আপনাকে ছাড়া কিভাবে যাব বলুন তো? আমি তো আরো মায়ে জড়িয়ে যাচ্ছি। এই ভালোবাসা ছেড়ে আমি কিভাবে যাব? আপনি এসে আমার কাজটা বড্ড কঠিন করে দিলেন। আপনার নামে শিকলে আমি যে আটকে যাচ্ছি আবরার। এই শোনো না, প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের এমআই স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ সবাইকে। 3 মাস পার হয়ে গেছে। আবার এখন আগের থেকে সুস্থ। আবরারের হাতে একটু ব্যথা আছে, এখন নিজের কাজ নিজে করতে পারে। আবরারের পা এখন অনেকটাই ভালো হয়ে গেছে, কিন্তু লাঠিতে ভয় দিয়ে হাঁটতে হয়। আজ রায় আবরারকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। ডাক্তার বলেছে আবরার আর 1 মাসের মধ্যে একেবারে সুস্থ হয়ে যাবে। রায়ের সেবার জন্য আবরার এত সুস্থ হচ্ছে তা ডাক্তার বলেছে, যদিও আবরার এর বিপরীতে কিছুই বলেনি। রায় গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রায়ের মনটা খুব একটা ভালো না। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আবরার ফোনে কথা বলছে আর রায়ের দিকে আজ চোখে তাকাচ্ছে। আবরার কথা বলা শেষ করলো, কিন্তু রায় কোনো কথা বলছে না। আবরার এবার নীরবতা ভেঙে বলল, তোমার না 2 দিন ধরে জ্বর ছিল, ডাক্তারের দেওয়া ওষুধ কি খেয়েছো?
রায় আবরারের দিকে না তাকিয়ে জবাব দিল। খেয়েছি। আজকাল তুমি তেমন একটা কথা বলছো না, তোমার কি কিছু হয়েছে রাই? রায় একবার ঘাড় ঘুরিয়ে আবরারের দিকে তাকালো, তারপর বলল, আমার আকাশে মেঘ জমেছে আপনার, সেই মেঘ বৃষ্টি হয়ে রূপ নেবে যে কোনো সময়, আর আমি ভেসে যাব কোনো এক না ফেরার দেশে। আমার মন কিভাবে ভালো থাকবে বলুন তো? তোমার কথার কিচ্ছুই বুঝতে পারছি না। থাক, বুঝতে হবে না। কিছু কথা না হয় অজান্তেই রয়ে যায়, কিছু কথা না হয় একান্ত আমার হয়ে থাক। আজকাল রায় কি বলে আবরার বুঝেই ওঠে না। আবরার রায়কে বুঝতে চায়, কিন্তু কোথাও একটা বাধা পায় সে। আবরার আর রায় বাড়ি ফিরে এসেছে। আফজাল খান ছেলের কাছে যেয়ে বলল, বাবা বলো, ডাক্তার কি বলেছে আবরার, সব ঠিক আছে তো? আবরার বলল, হ্যাঁ বাবা, সব কিছুই ঠিক আছে, আর 1 মাস পরে একদম ভালো হয়ে যাব, যদি সব কিছু ঠিকঠাক মতো চলি। অনিলা বেগম রায়ের কাছে আসলেন। রায়ের কপালে চুমু দিয়ে তিনি বললেন, আমার মেয়ের জন্য আজ তুই সুস্থ। আমার মেয়েটা রাত দিন এক করে সেবা করেছে। এমন সোনার টুকরো মেয়ে যার ঘরে আছে, তার সংসারে কি কিছু হতে পারে? আল্লাহ নিজের হাতে এমন হীরার টুকরো আমার কাছে দিয়েছে। আনিলা, এতটাও প্রশংসা করো না এই মেয়ের। এই মেয়ে সংসারে অলক্ষী, দেখলে না? আবার আসতে না আসতেই দুর্ঘটনা ঘটল। ঘরে কালসাপ রেখেছো তুমি। আবার বেশ বিরক্তি হয়ে বলল, উফ ফুপো, এইসব কথা একদম বলবে না, এসব কথা আমার একদমই ভালো লাগে না। রাই, আমি ঘরে যাব, আমার হাতটা একটু ধরো। রায় আবরারকে ধরে ঘরে নিয়ে গেল, তারপর আবরারকে ফ্রেশ হতে সাহায্য করলো। আবরার চুল নিজের হাতে মুছে দিল রায়, তারপর আবরারকে টি শার্ট পরিয়ে দিল আর চুল আঁচড়ে দিল। আবরারকে ফ্রেশ করে দিয়ে রায় নিজেও ফ্রেশ হয়ে আসলো। রায় ডিভানে দাঁড়িয়ে চোখ মুছে নিল, আর আবরার জানালা দিয়ে রায়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, খুব একটা কথা বলে না, মাঝে মাঝে একা একা কিছু একটা ভাবে। অনেক সময় আবরারের ডাক দিলে কেঁপে ওঠে। রায়ের চোখে হঠাৎ জানলার দিকে পড়তে দেখলো আবরার তার দিকে তাকিয়ে আছে। আবরার নিজের চোখ ফিরিয়ে নিল। দুপুর 2টা বাজে। রায় খাবার ঘরে নিয়ে এসেছে। রায় আবরারকে খাবার দিল। আজকাল নিজের হাতে খেতে একদম ভালো লাগে না আবরারের। এতদিন রায় খাইয়ে দিত, মেয়েটা খুব সুন্দর করে তাকে খাইয়ে দিত। মাঝে মাঝে রায়ের হাতটা স্পর্শ করলে সে কেঁপে উঠত। কয়েকবার ইচ্ছা করে রায়ের হাতে কামড় দিয়েছে আবরার, কিন্তু রায় কিছু বলেনি তাকে। মাঝে মাঝে ইচ্ছা করে জ্বালাতে ভালোই লাগে তার, কিন্তু এখন নিজের হাতেই তাকে খেতে হবে। রায় আর খাইয়ে দিল না। আবরার খাচ্ছে না, তাই রায় বলল, কি হলো, আপনি খাবেন না? আবরার আর চোখে একবার রায়ের দিকে তাকিয়ে জবাব দিল, আমার খেতে ইচ্ছে করছে না। আপনার তো ওষুধ খেতে হবে, আপনি কি অন্য কিছু খাবেন? রায় বলল। আবার আস্তে করে বলল, রায় তুমি খাইয়ে দাও, আমার নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। হাসলো। আবার প্লেটে নিজের হাত নিয়ে নিল। কয়েক মাস আগেও যে রায়কে দেখতে পারতো না, সে মানুষ এখন রায়ের হাতে খাবারের জন্য বাহানা করছে। কিন্তু আর কতদিন? রায় আবরারকে খাইয়ে দিচ্ছে নিজের মতো করে, আর আবরার খেয়েই যাচ্ছে। রায়কে চমকে দিয়ে আবরার হঠাৎ বলল, তোমার হাতটা অনেক নরম, কি দাও হাতে? রায় আবরারের দিকে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। আবরার আবারও বলল, কি হলো, কিছু বলছে না যে? আপনি কি করে জানলেন আমার হাত নরম? আমি তো কখনো আমার হাত ওইভাবে ধরেননি। আবরার রায়ের অনেকটা কাছে চলে আসলো, তারপর আস্তে করে বলল, ওই হাতের একটুখানি স্পর্শই বলে দেয় তুমি কেমন। রায় আবরারের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল, তারপর আবার আবরারকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খাইয়ে নিল। তারপর আর আবরার সাথে তার রায়কে দেখতেই চলেছে। যে দেখা কোনো শেষ নেই, যে দেখার এক জীবনের শেষ হওয়ারও নয়। পাখিরা নিজেদের বাসায় ফিরে যাচ্ছে। সন্ধ্যা শেষ হয়ে গেছে, রাতের গভীরতা বাড়ছে পাল্লা দিয়ে। মিশকা কথা বলছে নিজের একান্ত মানুষটার সাথে। মিশকা বলল, তোমার সাথে সেই কবে দেখা হয়েছে? সারাদিন শুধু কাজ আর কাজ, ভালো লাগে না আমার। তুমি কবে আসবে আমাদের বাসায়? অপাশ থেকে জবাব দিয়ে বলল, আরে বাবা, কাজের অনেক প্রেশার, চিন্তা করো না, আমি 2 দিন পরে যাব। ঘড়িতে দেখেছো কয়টা বাজে? এখন ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। ঠিক আছে, বাই। বাই, লাভ ইউ। অপরদিকে রায় আবরারকে বিছনা করে শুয়ে দিল। আবরারের মাথায় হাত বুলিয়ে দিয়ে পরম যত্নে। রায়ের হাতে নেশার মতো আবরারের ওপর কাজ করে, হাত বুলিয়ে দিল। ঘুমিয়ে যায় সে। রায় যখন দেখলো আবরার ঘুমিয়ে গেছে, তখন রায় আবরারের খুব কাছে চলে গেল।
রায় আবরারের কপালে নিজের ঠোঁট স্পর্শ করলো। রায়ের চোখে পানি। রায় আবরারের মুখটা নিজের দু হাতে বন্দি করে বলল, জানেন আমরার, আপনার দুর্ঘটনা হওয়ার পর যতটা না আমি কষ্ট পেয়েছি তার থেকে বেশি খুশি হয়েছি। কেন খুশি হয়েছেন জানেন? যখন দেখলাম জীবনের শেষ মুহূর্তে আমি আপনার এত কাছে, তখন আল্লাহকে 1000বার ধন্যবাদ দিয়েছি। আমি কি করে অন্য মেয়েকে আপনার সেবায় রাখতাম বলুন তো? এই যে আমি আপনার এত কাছে থাকতে পারি প্রতি মুহূর্তে, এই যে আমি আপনাকে ছুঁয়ে দিতে পারি জীবনের শেষ সময় দাঁড়িয়ে, এইগুলো আমার কাছে আল্লাহর দেওয়া সেরা উপহার মনে হয়। আপনার কি মনে হয় আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিতে এসেছি? একদম না। আমি আপনার এই চুলে হাত বুলাতে এসেছি, আপনাকে একদম কাছ থেকে দেখতে এসেছি। আচ্ছা, আপনি কি ভুলে যাবেন আমায়? আমি যেই দিন থাকবো না ওই দিন মনে করবেন আমাকে, নাকি আপনিও ভুলে যাবেন সবার মতো? রায় আর কথা বলতে পারছে না, কান্নাগুলোর দল পাকিয়ে যাচ্ছে। রাত 2টা ছুঁই ছুঁই। আবরার হঠাৎ ঘুম ভেঙে গেছে। মূলত আবরার খুব ঠান্ডা লাগছিল, আর এতেই তার ঘুম ভেঙে গেছে। আবরার চোখ খুলতেই সোফার দিকে তাকালো, কিন্তু সোফা খালি। রায় তো এখানেই ঘুমায়। রায়কে কয়েকবার আবরার ইশারা ইঙ্গিতে বিছানায় শুতে বলেছিল, কিন্তু রায় তার ইশারায় বুঝেনি। আবরার আশেপাশে তাকালো, কিন্তু রায়কে দেখতে পেল না। ডিভানের দরজা খোলা, তাই আবরার উঠে দাঁড়ালো। তারপর লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে ডিভানের দিকে পা বাড়ালো। ডিভানের চারিদিকে তাকাতেই এক কোণে আবরারের চোখ থমকে গেল। একটু দূরেই এক নারী মূর্তির মতো দাঁড়িয়ে আছে। দমকা হাওয়া তার চোলা খুলগুলো এলোমেলো করে দিচ্ছে। একটু দূরেই রায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি অপরের দিকে। আবরার নিঃশব্দে রায়ের পিছনে দাঁড়ালো। আবরার দাঁড়াতেই রায় বলে উঠল, এত রাতে না ঘুমিয়ে আপনি এখানে কি করছেন আপনার? আবরার চমকে উঠল, কারণ সে এতটাই আস্তে হেঁটে এসেছে রায়ের কাছে, সে কোনো শব্দই করেনি। রায় কিভাবে বুঝলো তার উপস্থিতি? আবরার চিন্তার মাঝেই রায় বলল, কিভাবে আপনার উপস্থিতি বুঝলাম তাই ভাবছেন, তাই না? আপনার মনের কথাও আমি পড়তে পারি আপনার চোখের ভাষাও আমি বুঝি, আপনার না বলা সকল কথা বুঝি, আর আপনার উপস্থিতি বুঝবো না? এটা কি করে হয় বলুন তো? কিন্তু বিশ্বাস করুন, তবুও আমার আর কিচ্ছু করার নেই। তুমি কি সত্যি আমার মনের কথা বুঝতে পারো? আবার রায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লো। তারপর বলল, এত রাতে তুমি এখানে কি করছো? একাই কেন এত রাতে তুমি দাঁড়িয়ে আছো? নিজের ভবিষ্যৎ বাস্তবায়নকে দেখেছি খুব কাছ থেকে। কি সব বলছো তুমি? আমি কি বলছি আর তুমি কি বলছো? রায় আঙ্গুরে ইশারা করলো বাগানের দিকে। তারপর বলল, আবার আপনার বাগানের ওই রক্তজবা গাছটা দেখেছেন? ওই জায়গাটা আমার বড্ড ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? আপনি যখন নিজের প্রিয়সীকে নিয়ে এখানে চন্দ্রবিলাস করবেন, তখন আমি ওইখান থেকে দেখব। সময় পেলেই যখন আপনি এইখানে দাঁড়াবেন, তখন আমি খুব সহজেই আপনাকে দেখব। আবার রায়ের দিকে তাকিয়ে বলল, মাথাটা কি গেছে নাকি আরও বাকি আছে? কী সব উল্টোপাল্টা বলছো তখন থেকে? রায়ের চোখে পানি চিকচিক করছে। রায় আবরারের দিকে না তাকিয়ে বলল, আপনি 3 মাস আগে একটা কথা বলেছিলেন, মনে আছেন? কি বলেছিলাম মনে নেই? আপনি বলেছিলেন আমি কেন আপনার সেবা করছি, আপনার সেবা করার বদলেই আমি কি চাই, তাই না? ও হ্যাঁ, মনে পড়েছে। আজকে যদি চাই তাহলে কি দেবেন আমি যা চাইবো? মানা করতে কিন্তু পারবেন না। আমি যা চাইবো তাই দেবেন। আবরার মনটা খারাপ হয়ে গেছে। রায় নিজের স্বার্থে তার সেবা করছে। আবরার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ দেবো। কি চাই তোমার বলো? কাল আপনার পছন্দ মতো একটা শাড়ি এনে দেবেন আমাকে, পছন্দ মতো চুড়ি এনে দেবেন, টকটকে লাল আলতা এনে দেবেন, তারপর নিজের হাতে কাল সাজিয়ে দেবেন। তারপর আমি যেখানে বলবো সেখানে নিয়ে যাবেন। আর আপনাকেও আমার পছন্দ মতো পোশাক পরতে হবে কিন্তু। আবরার ভেবেছিল রায় হয়তো গাড়ি বাড়ি কিছু চাইবে, কিন্তু এই মেয়েটার মাথা মনে হয় গেছে কী সব জিনিস চাইছে। আবরারের ভাবনার মাঝখানে রায় বলল, বাড়ি গাড়ি কেন চাইলাম না তাই ভাবছেন তো? ওইসব বাড়ি গাড়ি আমার কাছে এখন মূল্যহীন। আমার কাছে সব ধরনের বিলাসিতাই এখন মূল্যহীন। এইগুলো দিয়ে এখন আর আমার কিচ্ছু হবে না। ঘরে চলুন, ঘুমাবেন, আর আমার বলা জিনিসগুলো কাল নিয়ে আসবেন। মনে করুন এইগুলোই আমার শেষ চাওয়া আপনার থেকে, তাই দয়া করে ভুলে যাবেন না।
পরদিন সকালবেলা সকাল 10টা বাজে। রায় নিজের ঘর পরিষ্কার করছে। আবরার গাড়ি নিয়ে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। রায় কাজ করছিল। হঠাৎ পিছন থেকে মিশকা এসে জড়িয়ে ধরলো। রায় পিছনে তাকিয়ে হেসে দিল, তারপর বলল, আজ বেশি বেশি খুশি লাগছে তোমাকে, কি হচ্ছে? মিশকা মাথা নিচু করে বলল, ও নাকি খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। রায় খুঁটিতে চোখ মুখ চেপে ধরল, তারপর বলল, কবে আসবে? কিছুদিনের মধ্যেই আসবে বলেছে। তোমার ভাই তো এগুলোর কিছুই জানে না, তাকে কেন জানাবে? সময় হলেই জানাবো। হঠাৎ আনিলা বেগম রায়ের নাম ধরে ডাকতে রইল। রায় বলল, আপু, মা ডাকছে, আমি বরং মায়ের কাছে যাই। রায় দৌড়ে আনিলা বেগমের কাছে গেল। রায়কে দেখে তিনি বললেন, সারাদিন কোথায় থাকিস? হ্যাঁ, সকালে তো কিছুই খাসনি, তাড়াতাড়ি খেয়ে নে। চোখের নিচে কালো দাগ পড়েছে, খেয়াল করেছিস? দিন দিন চেহারার কি হাল করেছিস? তাড়াতাড়ি খা, নইলে খাবি এক চর। রায় আনিলা বেগমের গলা জড়িয়ে ধরল, তারপর বলল, রাগ কেন করছো মা? আমি তো তোমারই মেয়ে, আমার না খেতে ইচ্ছে করছে না। রায়ের এমন কথা আনিলা বেগম গরম চোখে তাকালেন, তারপর হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। খাবার বেড়ে নিজের হাতে রায়কে খাইয়ে দিল। রায়ও আর না করতে পারল না। এই দুনিয়াতে হয়তো মায়েদের ভালোবাসাই ঘাঁটি হয়, যে ভালোবাসা কখনো উপেক্ষা করা যায় না, যে ভালোবাসার রাগ থাকলেও 1000 গুণ বেশি মমতা থাকে। আবরার গাড়িতে এলো দুপুর 12টার দিকে। আবরার ঘরে এসে রায়কে পড়ার টেবিলে দেখলো। রায় বই পড়ছে। আবরারকে দেখে রায় উঠে দাঁড়ালো, তারপর আবরারের কাছে গেল। আবরারের হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে গেল। আবরারকে সোফায় বসিয়ে রায় বাইরে চলে গেল। রায় কিছুক্ষণ পরে ঘরে এলো। রায় নিজের হাতে 1 গ্লাস লেবুর শরবত নিয়ে এলো। রায়ের হাতে শরবত দেখে আবরার ঠোঁটে হাসি ফুটে উঠল। মেয়েটাকে তার কিছুই করতে বলতে হয় না, না বলে সত্ত্বেও সব কিছু বুঝে ফেলে। শরীরটা অনেক ক্লান্ত লাগছিল তার। তাই রায় গ্লাস এগিয়ে দিতেই আবরার হাত বাড়ালো গ্লাসটার দিকে। আবরার ফ্রেশ হয়ে রুমে এলো। রায়কে শপিং করে আনা কিছু আবরারকে দেখতে দেয়নি। রায় এর জন্য কিছুক্ষণ আগে রাগ করেছে। আয়নাতে আবরার রায়ের প্রতিবিম্ব দেখছে। সোনালি পায়ের সাদা শাড়ি, দুই হাতে সাদা চুড়ি, খোপা করা চুলে রজনীগন্ধার মালা, মায়াবী চোখে গাঢ় কাজলের ছোঁয়ায় তার বিয়ে করা বউয়ের হুড়পড়ির মতো লাগছে। কোনো মেয়ে কি সত্যি এত সুন্দর হয়? সত্যি বলতে ভালোবাসার মানুষগুলো সর্বদাই সুন্দর। সাধারণ জিনিসেও তার প্রেমিকাকে দেখা যায় শ্রেষ্ঠ সুন্দরী হয়ে ওঠে। প্রেমিকার একটু স্পর্শ প্রেমিকদের মনে মাতাল হওয়ার সঞ্চারণ করতে সক্ষম। তাই প্রেমিকাদের থেকে সাবধান, নয়তো যে কেউ ঘায়েল হতে পারে প্রতি মুহূর্তে তাদের চোখের অতর গভীরে। আবার রায়কে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। দুপুরে একটু পরেই বাড়ির কেউ এ নিয়ে কোনো কথা বলেনি। বিয়ের পর দুজনে এই প্রথম কোথাও যাচ্ছে। আবরারের মা বাবাও বেশ খুশি হয়েছে। আবার গাড়ি চালাচ্ছে। খোলা জানলা দিয়ে বাতাস গাড়িতে প্রবেশ করছে। চারিদিকে বসতে ছোঁয়া লেগেছে। প্রকৃতি নিজের মতো সেজে উঠেছে। রায় বারবার তার জীবনের বসন্তকে দেখেই চলছে। আবরার রায়ের জীবনে বসন্তের মতো, যাকে ছোঁয়া যায় না চাইলে, কিন্তু তার আগমনে জীবন সেজে ওঠে প্রকৃতির মতো। আবরারের দিকে একবার তাকালো রায়, তারপর মুখ ঘুরিয়ে নিল। জানলার কাছে মুখ নিয়ে চোখ বন্ধ করে দিল রায়। প্রকৃতিকে খুব সুন্দর করে উপভোগ করাচ্ছে রায়। বাতাসের মাঝে অক্সিজেনের অভাব নেই, কিন্তু এখানে তার জন্য সামান্যই আছে। হঠাৎ একদিন তার শ্বাস বন্ধ হয়ে যাবে। চাইলে আর প্রকৃতিকে উপভোগ করা যাবে না, চাইলে আর নিজের নানা রঙে রাঙিয়ে তোলা যাবে না। নিঃশ্বাস বন্ধ হলে ওই সাদা কাপড়টাই সবার পরিয়ে দিবে। মুসলিম হলে মাটির ঘরে রেখে আসবে প্রিয়জনেরা, আর হিন্দু হলে আম কাঠের চিতায় দাহ করা হবে। আর খ্রিস্টান হলে কফনে করে মাটি চাপা দেবে। জীবনটা বড়ই অদ্ভুত, যেখানে সেকেন্ডের ভরসা নেই। অথচ আমরা সবাই আজ রূপ, টাকা, পয়সার মোহে পড়ে আছি। দুনিয়ার চাকচিল্য দেখে ভুলে গেছি যে একদিন ওপরে যেতে হবে। একদিন সবাইকে ছেড়ে আপন ঠিকানায় চলে যেতে হবে, হয়তো 2 দিন আগে, নয়তো 2 দিন পরে। গাড়ি থেমে গেছে।
রায়ের বলা মতো তুরাগ নদীর পাড়ে আবার গাড়ি থামিয়েছে। নদীর পাড়ে গাঢ় সবুজ ঘাস, নদীর পাড়ের কল কল আওয়াজ আসছে। নদীর পাড়ের একটা শুকনো গাছ, গাছটার একটা ডালে দুইটা চূড়ান্ত পাখি বসে আছে। রায় সেই দিকে তাকিয়ে হাসলো। রায় নিজের পায়ে জুতো খুলে ফেললো, আবার রায়ের দিকে তাকিয়ে বলল। জুতো কেন খুললে তুমি? রায় বলল, এই কোমল ঘাসে একবার নিজের পা ছুঁয়ে দেখুন, দেখবেন একরাশ স্নিগ্ধতা আপনার মনকে ছুঁয়ে দিবে। আবার নিজের পায়ে জুতো খুলে ফেললো। তারপর রায়ের একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে নিল। কমল ঘাসে একটা একটা পা ফেলে চলতে লাগলো। বাতাস এসে রায়ের আঁচল উড়িয়ে নিয়ে যায়। আবরার ঘন চুলগুলো এলোমেলো হয়ে গেছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়েছে আবরার। হঠাৎ রায় আবরারের হাত ছেড়ে দিল, তারপর একটু সামনে হেঁটে গেল। রায় কিছু বর্ণফুল তুলে নিল। আবরার রায়কে দেখেই চলছে। মেয়েটা কখন কি করে আবার বুঝতেই পারে না। আবার যে পাঞ্জাবিটা পরে আছে সেটা রায়ের দেওয়া। আবরার দেখলো রায় তার দিকে আসছে। রায় আবরারের কাছে এসে দাঁড়ালো, তারপরে এক মুঠো বর্ণফুল আবরারকে দিয়ে বলল, আপনার জন্য এগুলো। এর দাম হয়তো খুবই কম, কিন্তু বিশ্বাস করুন এই সৌন্দর্য এতটাই প্রখর যে কবিও ভাষা হারিয়ে ফেলবে। আবরার ফুলগুলো হাতে নিল, তারপরে একটা গভীর শ্বাস নিয়ে তার ঘ্রাণ নিল। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য বিদায় নিবে। নদীর স্বচ্ছ পানিতে পা দুলিয়ে বসে আছে আবরার আর রায়। রায় আবরারের কাঁধে মাথা দিয়ে রেখেছে। দুজনের গোধূলি বেলা দেখছে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু তার কিরণ প্রেমিকার মনে ভালোবাসার এক সুন্দর সন্ধ্যা তৈরি করেছে। আবার রায়ের দিকে তাকালো। রায়ের মুখটা বড্ড মায়াবী লাগছে তার কাছে। রায় নিজেও চোখ তুলে আবরারের দিকে তাকালো, তারপর বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন? আবার হাসলো, তারপর মাথা নেড়ে বলল, কিছু না। রায় মুচকি হেসে বলল, সময়টা সুন্দর না? এভাবে সারা জীবনও থাকা যায়। রায় কবি কণ্ঠে বলতে লাগলো, সময় থাকিয়া যাক, প্রকৃতি শান্ত থাক, তোমার আমার প্রেম গাধা এমনই রহিয়া যাক। জানি তাহা শুধুই স্বপন আমার, মিথ্যে মোহের সঙ্গে তুমি থাকিবে আর কতদিন। দুদিন পরেই ছুটি নিব জীবন সংসারের আমি। কিছুটা সময় তোমার আমার, এটাই যেন অনেক, তবুও বলিব সময় পেলে আবার আসিব ফিরে। রায় থেমে গেল, আবার ঘাড় ঘুরিয়ে রায়ের দিকে তাকালো, তারপর বলল, বেশ ভালো কবিতা বলো তুমি, কিন্তু কয়েকটা লাইনের পরে বুঝতে পারিনি। মানে যেই অর্থটা হয়ে সেইটার সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই। রায় হাসলো, তারপর বলল, সন্ধ্যা পার হয়ে গেছে, এবার উঠুন, বাড়ি যেতে হবে। আবার আর রায় উঠে দাঁড়ালো, তারপর আবার হাতে জুতো নিয়ে হাঁটা দিল। আবার কিছু দূর যেয়ে থেমে গেল। আবরারকে থামতে দেখে রায় বলল, কি হলো, থামলেন যে, চলুন। রায়ের কথায় আবার পাত্তা দিল না, নরম ঘাসের উপর শুয়ে পড়ল। আবার নিজের মাথার নিচে হাত রাখলো, আরেকটা হাত ঘাসের উপরে রেখে বলল, শুয়ে পড়ো রাই। রায় কথা বাড়ালো না। জীবনের শেষ সময়ে যদি ভালোবাসে মানুষের একটু কাছে থাকা যায় তাহলে ক্ষতি কি? রায় আবরারের হাতে মাথা রেখে শুয়ে পড়ল। রায়ের খপার ফুলের ঘ্রাণ আর নীরব পরিবেশ আবরার সহ্য করতে পারছে না। নিষিদ্ধ চাহিদা হানা দিচ্ছে প্রেমিক হৃদয়ে। আবার আকাশের দিকে তাকিয়ে রইল, আর রায় আবরারের দৃষ্টি অনুসরণ করে বলল, কি দেখছেন আপনি? হাজার তারার মধ্যে একটা উজ্জ্বল তারার খোঁজ করছি, কিন্তু পাচ্ছি না। রায় মলিন কণ্ঠে জবাব দিল, যেই ক্ষণে আমার আখি বন্ধ হবে সেই নিশীথে আকাশে তাকিয়েও হাজার তারাও ফিরে। তোমার তারাটা খুঁজে নিও, যেই তারাটা তোমার জন্য হাসিবে, তাহারে দেখিয়ে তুমি কাঁদিবে। আবরার রায়ের অপরে আর শুয়া হয়ে বলল, তুমি এত কঠিন করে কথা বলো কিসের জন্য? একটু সোজা করে কি কথা বলতে পারো না? রায় বলল, এবার বাড়ি চলুন মশাই।